আফটার আপডেটে স্যার এটা ব্যবহার করার সময় স্যার দেখলাম যে এখান থেকে স্যার আমরা ওল্ড আর নিউ রো গুলাতে অ্যাক্সেস হ্যাঁ করতে পারতেছি, কিন্তু হ্যাঁ স্যার আপডেট করতে পারতেছি না। কিন্তু তাহলে স্যার আমরা যে বিফোর আপডেটটা যখন ব্যবহার করলাম তখন হ্যাঁ তো স্যার আমাদের আগের টেবিলের ডেটাগুলো আমরা সেভ হয়ে পেলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিন্তু হ্যাঁ স্যার এই যে আফটার আপডেটে আমরা স্যার পুরোনো ডাটাগুলো দেখতে পাচ্ছি, কিন্তু স্যার এক্সেস করতে পারছি, কিন্তু স্যার আপডেট করতে পারছি না। তাহলে স্যার আফটার আর বিফোরে মেইন পার্থক্য কি একটা আমরা মানে ম্যানিপুলেট করতে পারি, একটা পারি না? ব্যাপারটা ওরকম না, সব আমি দেখাচ্ছি। ওকে। একই কমপ্লেন অবশ্য নাদিয়ারও আছে, ও একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করেছে কমপ্লেনটাকে। আফটার ট্রিগার, না ট্রিগারে গেলাম, স্যার ট্রিগারে আফটার ট্রিগারে যাওয়ার পরে 2 নম্বর, এই যে স্যার। এটা বিফোর আফটার আপডেট, ওকে। আচ্ছা, এখানে একটা থিম দেখেন আগে মনোযোগ দিয়ে। এখানে থিমটা হচ্ছে, আগে থিমটা দেখেন, থিমটা দেখলে বুঝতে পারবেন এই থিমটা কি। থিমটা হচ্ছে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার অন অর্ডার। এটা হচ্ছে আমরা একটা ট্রিগার তৈরি করলাম, এটা ট্রিগারের নাম। আফটার আপডেট মানে আমি কাজটা করতে চাচ্ছি যখন আফটার অপারেশন এক্সিকিউটেড হবে তারপরে, আপডেট এক্সিকিউট হওয়ার আপডেটের পর। পরে স্যার। আপডেটের পরে। তার মানে আমি যে টেবিলের উপরে ট্রিগারটা স্থাপন করব সেই টেবিলে আপডেট করার পরে যদি আমি এই কাজটা করি তাহলে কোনো প্রবলেম নাই, এটা আমি ধরে নিয়েছি। এখন কোশ্চিন হচ্ছে কোনো কিছু যদি আফটার হয়, ঘটনা যদি ঘটে যায়, তাহলে ওই টেবিলে কিছু করতে পারার আপনার কথা না, জি স্যার। কারণ ওই টেবিলে ঘটনাটা কিন্তু ঘটে গেছে। ফর এক্সাম্পল, একটা ডাটাবেজে, একটা কোম্পানির একটা ডাটাবেজে, একটা শপিং মলের একটা ডাটাবেজে 5 জন সেলসম্যান আছে, ওকে। জি স্যার। তো 5 জন সেলসম্যান 5টা কাউন্টার থেকে ডাটা ইনসার্ট করতেছে। যদি আমি কোনো রোর উপরে কোনো অ্যাকশন নেই, বিফোর হলে কম্পিউটার মনে রাখবে, কিন্তু আফটার যদি হয় তাহলে কিন্তু উক্ত জায়গাতে আমার অপারেশন করাটা খুব রিস্কি, কারণ একের পর একটা রো ইনসার্ট হচ্ছে, আপডেট হচ্ছে। এই জন্য কোনো একটা টেবিলে আমি আফটার আপডেট একটা স্টুডেন্টের অপারেশন করতে চাই, আমি আল্লামিনের একটা রেজাল্ট এন্ট্রি করতেছি, আমি এখান থেকে করতেছি, মোবারক হোসেন এক জায়গা থেকে করতেছে, জাকির হোসেন এক জায়গা থেকে করতেছে। তো আমি একটা স্টুডেন্টেরই রেজাল্ট এট এ টাইম 3টা টিচার আপডেট করতেই পারে কিংবা ইনসার্ট করতেই পারে, তাহলে সেক্ষেত্রে আফটার আপডেট করার পরে কোনো এলিমেন্ট চেঞ্জ করা রিস্কি নাকি ওই টেবিলের উপরে? জি স্যার। যদি সেটা যদি এগ্রিগেট ডাটা হয়ে থাকে তাহলে তো চরম রিস্কি। জি স্যার। এখন প্রেক্ষাপট আপনাকে বলে দিবে যে যে অপারেশনটা আপনি করতে চাচ্ছেন সেই অপারেশনটা সুইটেবল হবে কিনা। যেমন ধরেন এখানে আমাদের যে ডিজাইন প্ল্যান সেটা হচ্ছে আমি আফটার আপডেট ট্রিগারটা স্থাপন করেছি অর্ডারস টেবিলের উপরে। নাদিয়া, এটা আপনার কমপ্লেন ছিল, আপনিও এটা মনোযোগ দিয়ে শোনেন। আফটার আপডেট ট্রিগারটা আমি স্থাপন করেছি অর্ডারস টেবিলের উপরে। তার মানে এই ডাটাবেজে অন্য কি টেবিল আছে না আছে এটা আমার দেখার বিষয় না, ইয়েস। আমার দেখার বিষয় হচ্ছে অর্ডার। অর্ডারস টেবিলে আপডেট হলো কিনা। ইয়েস স্যার। ওকে, আমি অর্ডারস টেবিলে যখনই কোনো ইউজার আপডেট করবে, একটা সার্ভারে একের অধিক ইউজার থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, 1 to 100 ইউজার থাকতে পারে, তারা যে কোনো একটা প্রান্ত থেকে যদি অর্ডারস টেবিলে কোনো একটা রোকে আপডেট করে তাহলেই এই ট্রিগারটা নিজে থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, ফায়ার হয়ে যাবে। এখন আসেন এই ট্রিগারের মধ্যে আমি যে কোডটা লিখলাম সেটা ইনসার্ট ইনটু অর্ডারস অডিট। আমি একটাই ইনসার্ট কমান্ড লিখতে পারি তা না, আমি একের অধিক ইনসার্ট কমান্ডও লিখতে পারি। জি স্যার। ইনসার্ট ইনটু অর্ডারস অডিট, অর্ডারস অডিট টেবিলে আমি কিছু ডাটা ইনসার্ট করে রাখতে চাই আমার অডিটের কাজে। কিরকম, আমি বললাম নিউ ডট অর্ডার আইডি, যে আপডেট যখন করেছে অর্ডারস টেবিলে তখন সে যে আইডিটার উপরে আপডেট করেছে
যে আইডি, যেমন ধরেন আমি যখন আপডেট করব তখন আমি কিভাবে আপডেট করব, যেমন দেখেন আমি একটা স্যাম্পল বলি, আমি আগে ইন করে ফেলি সিস্টেম A12345 ডেক্স অর্ডারস। যখন আমি অর্ডারস টেবিলের উপরে কোনো অপারেশন করব, ফর এক্সাম্পল আমার সামনে যে স্কিমাটা দেখা যাচ্ছে, তো আমি মনে করলাম যে টোটাল কস্ট, ফর এক্সাম্পল আমি মনে করলাম ইউনিট প্রাইস, এটাকে আমি 10 টাকা আছে আগে, আমি এটাকে 5 টাকা করব, মানে আমি দামটা কমাতে চাই, ইউনিট প্রাইসের দামটাকে আগের থেকে লেস করতে চাই। তাহলে দেখেন আমি কি যখন আপডেট কোয়ারিটা দিব তখন কিন্তু আমাকে নির্দিষ্ট একটি শর্ত সাপেক্ষে আপডেট করতে হবে, তাহলে পুরো টেবিলটি আপডেট হয়ে যাবে। জি স্যার। এখানে ইউনিক কে অর্ডার আইডি, ইয়েস। সো আমি কিন্তু একটি নতুন অর্ডার, একটা দিতে হবে। হ্যাঁ অর্ডার আইডি দিয়েই একটা ইউনিট প্রাইস আপডেট করব, তাই না? যেমন আমি এভাবে লিখবো, আপডেট অর্ডারস সেট ইউনিট প্রাইস ইকুয়াল টু 5 হোয়ার অর্ডার আইডি ইকুয়াল টু 1। ওকে, এই কথাটা আমি লিখবো। এই কথাটা লেখা ছাড়া কিন্তু আমার কোনো অল্টারনেটিভ নাই। তার মানে অল্টারনেটিভ আছে, আপনার স্যার আমি এটা না লিখে যদি লিখি হোয়ার created by equal to Arif and created date equal to 10/10/2020, এটা লিখলে প্রবলেম হতে পারে, কারণ ওই ডেটে কি আর অর্ডার নাই? আছে। ওটা ইউনিক হয়ে যাবে। আমরা নিজেরাই বুঝতে পারছি যে যখন আমরা পার্টিকুলারলি একটা ফিল্ডকে আপডেট করতে চাইবো তখন আমরা হোয়ার ক্লজে কি দিব, আর আমরা যখন গড় সাপটা আপডেট করতে চাইবো তখন আমরা হোয়ার ক্লজে কি দিব, এটা আমরা বুঝে গেছি। তাহলে এখানে যে কোশ্চেনটা হচ্ছে যে আপডেট অর্ডারস সেট ইউনিট প্রাইস ইকুয়াল টু 5 হোয়ার অর্ডার আইডি ইকুয়াল 1, এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, এই অর্ডার আইডিটা কিন্তু নিউ, এটা কিন্তু ডাটাবেজে যাচ্ছে, যে ইনস্ট্রাকশন এটা নিউ, ইউনিট প্রাইস যেটা যাচ্ছে সেটা নিউ, সো 5 ইজ নিউ, বাট ওল্ড কে যেটা ভিতরে আছে। জি স্যার। তাহলে আমি যদি অর্ডারস টেবিলের উপরে ট্রিগার থাকে আর অর্ডারস টেবিলে টার্গেট করি, আপডেট অপারেশনের ক্ষেত্রে আমি প্রতিটা ফিল্ডেরই নিউ পাবো, প্রতিটা ফিল্ডেরই ওল্ড পাবো। ইয়েস। আমি কি অর্ডার আইডি চেঞ্জ করতে পারি না? পারি। আমি বলতে পারি না সেট অর্ডার আইডি ইকুয়াল টু 10 হোয়ার অর্ডার আইডি ইকুয়াল টু 1, কেন পারি না? যদি চাইল্ড টেবিল না থাকে তাহলে আমি অবশ্যই পারি। তাহলে এখানে বিষয়টা বোঝা গেল যে আপডেটের ক্ষেত্রে স্টুডেন্ট মাথায় রাখবেন যে প্রতিটা ফিল্ডেরই নিউ আছে, প্রতিটা ফিল্ডেরই ওল্ড আছে, কিন্তু আপডেট হয়ে যাওয়ার পরে এই নিউ এর কোনো দাম নাই, নিউ ওল্ড হয়ে যাবে। নিউ ওল্ড হয়ে যাবে, চলে গেছে। সো ওইটা নিয়ে আর কোনো অপারেশন ওই টেবিলে করাটা খুব বোকামি। সো আপডেট ট্রিগার যারা ইউজ করে তারা একই টেবিলের উপরে কোনো অপারেশন করে না, করার কোনো সুযোগ নাই। স্যার আপডেট হওয়ার আগে তো একটা নিউ থাকে, আপডেট হওয়ার আগে নিউ থাকে, আপডেট হওয়ার আগে করা যায়, কিন্তু আপডেট হওয়ার পরে কোনো দাম নাই। দাম নেই। এই জন্য তাহলে স্যার এই ক্ষেত্রে স্যার কিভাবে একটা টেবিল হ্যান্ডেল করব আপডেটের ক্ষেত্রে? এই যে দেখেন আপনি তাহলে বিফোর আপডেট লিখবেন, ও আচ্ছা। বিফোর আপডেট লিখবেন, আফটার আপডেটে ওই টেবিলের পরে কোনো অপারেশন হবে না, এটাই কমন সেন্স। মানে সেটা একটা এক্সেপশনাল আমরা ব্যবহার করতে পারি মাঝে মাঝে, মাঝে মাঝে বাট ব্যবহার ইন করতে পারি। জেনারেল বিফোরটাই করতে হবে। হ্যাঁ, আমরা ইন জেনারেল বিফোরটাই করব। দেখেন এই জন্য কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে অন্য একটা টেবিলে আমরা ডাটা ইনসার্ট করতেছি। জি ক্লিয়ার? স্যার, জি স্যার, ক্লিয়ার। অন্য একটা টেবিলে ডাটা ইনসার্ট করতেছি কিভাবে? আমরা নিউ অর্ডার আইডি রাখলাম, ওল্ড কোয়ান্টিটি রাখলাম, নিউ কোয়ান্টিটি রাখলাম, মানে আমি যতটুকু মনে করেছি রাখা উচিত। এখন আমরা যদি চাই সবগুলাই নিউ রাখতে পারি, সবগুলাই ওল্ড রাখতে পারি, রাখতে পারি না? আমার প্রয়োজন থাকলে আমি পারি না? স্যার সেই অনুযায়ী আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, সেই অনুযায়ী আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে যে আমি ফর এক্সাম্পল আমি একটা স্টুডেন্ট টেবিলের উপরে একটা আফটার আপডেট ট্রিগার ইমপ্লিমেন্ট করেছি। এখন আমি যদি মনে করি একটা স্টুডেন্টের যে কোনো তথ্য পরিবর্তন হলে আমি সবগুলোই নিউটা এবং ওল্ডটা যে কোনোটাই রাখবো, যেখানে রাখবো, এখন কোনটা পরিবর্তন হবে আমি তো জানি না। তো আমি এইভাবে ডাটাবেস ডিজাইন করলাম, স্টুডেন্ট আইডি নিউ ওল্ড, স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম নিউ ওল্ড, স্টুডেন্ট অ্যাড্রেস নিউ ওল্ড, স্টুডেন্ট মোবাইল নাম্বার নিউ ওল্ড। আমি কিন্তু যদি চাই তাহলে আমার স্টুডেন্ট টেবিলে যদি 10টা কলাম থাকে তাহলে স্টুডেন্ট অডিট টেবিলে আমি 20টা কলাম করতে পারি আমার ইচ্ছা। আমি সবগুলোই ভেরিয়েশন রাখতে পারি। এখন কোশ্চেন হচ্ছে যে এই ডিজাইনার এখানে যদি কোয়ান্টিটি আপডেট না হয়ে অন্য কিছু আপডেট হতো তাহলে কি হতো?
আমি তো ব্যাকআপে রেখেছি কোয়ান্টিটি অনলি, তাই না? জি স্যার। আমি যদি কোয়ান্টিটি আপডেট না করে আমি যদি কস্ট পার আইটেম আপডেট করতে পারতাম না? তাহলে আপনাদের কমন সেন্স থেকে এটা বলে না যে এই টেবিলটা আমার মতো করেই ডিজাইন করা উচিত, আমার যা লাগবে। মানে স্যার আমি কি করতে চাই সেটা হলো হ্যাঁ, দ্যাট মিন্স নির্ভর করে। আমার ডিজাইনার স্টুডেন্ট নাদিয়া, আপনি যা ডিজাইন করবেন, যা রাখতে চাইবেন, আপনি এখানে সেই কলামের নামই রাখবেন, সেই ফিল্ডের নামই রাখবেন। প্রয়োজনে পুরো টেবিলটাই কপি করে রাখতে পারেন। জি স্যার, বুঝলাম। বুঝতে পেরেছেন? জি তো তার মানে স্যার। বোঝা যাচ্ছে যে আফটারের ক্ষেত্রে আমরা সেম টেবিলের উপর অপারেশন সহজে করতে চাইবো না, কারণ স্কোপ নাই। জি স্যার। আবার স্যার আফটার ইনসার্ট তো স্যার পুরো কোনো ওল্ড ভ্যালুই নাই স্যার, ওল্ড ভ্যালুই নাই, ইনসার্টে এক্সেসই কোনো করতে পারবে না। ইনসার্টে কোনো ওল্ড ভ্যালু নেই। সো আমরা সাধারণত এই অপারেশনগুলো অন্য জায়গায় রাখবো, ঠিক আছে? জি তো স্যার। আজকে আমরা একটা আহ, আহ, ছোট একটা ডাটাবেস ডিজাইন করব, ছোট্ট একটা। দেখেন, এটা জাস্ট যেটা লিখে ফেলেছি এটা আপডেট করে দিলাম। আচ্ছা, আমরা একটু আপনাকে একটা টিউটোরিয়াল দেখাই, সেটা হচ্ছে সিকোয়েন্স। এখন যে জিনিসগুলো আমরা করব আমাদের না অনেক বুদ্ধি করে করে বের করতে হবে, মানে এখন সহজে একটা থিম মিলানো যাবে না। যেমন সিকোয়েন্সটা ডাটাবেজের ক্ষেত্রে একটা মারাত্মক জিনিস একজন ডিজাইনারের জন্য। সিকোয়েন্স সিকিউরিটির কারণে ব্যবহার করা হয়, সিকোয়েন্স কম্পিউটারকে ফুল কন্ট্রোল দেওয়ার কারণে ব্যবহার করা হয়। যেমন একটা স্টুডেন্ট একটা ভার্সিটিতে ট্রান্সক্রিপ্টের আবেদন করলো, একটা টাকা ছাপানো হচ্ছে, সে টাকার একটা সিরিয়াল নাম্বার পড়তেছে, একটা স্টুডেন্টের ট্রান্সক্রিপ্টের সিরিয়াল নাম্বার পড়তেছে, তারপর স্যার আইপি অ্যাড্রেস, কিংবা সামথিং একটা ফোনের বিলের মধ্যে ইমেল একটা নাম্বার। সিরিয়াল নাম্বার পড়তেছে। পৃথিবীতে কিছু জিনিস আছে সেগুলো কখনোই ফিরে আসে না, ইউনিক। যেমন স্টুডেন্ট আইডি আর কখনো ফিরে আসবে না। যদি স্টুডেন্ট আইডিটা আমরা অটো কেন করি না? কারণ স্টুডেন্ট আইডির মধ্যে একটা ম্যানেজমেন্ট আছে, যে কোনটা সিএসসির আইডি হবে, কোনটা বিবিএর আইডি হবে। বাট একটা স্টুডেন্ট সাবা ইউনিভার্সিটি থেকে একটা ট্রান্সক্রিপ্ট তুলতেছে, সে ট্রান্সক্রিপ্টের নিচে একটা ইউনিক নাম্বার আসে, সাবার সিরিয়াল নাম্বার, জি যে স্যার। নাম্বারটা কম্পিউটার মনে রাখে। আমরা কম্পিউটারকে ওই নাম্বারটা মনে রাখাবো, কারণ আমরা কম্পিউটারকে কোন স্টুডেন্টের কোন আইডি ডেটা কিংবা কোন নামের এটা বলে রাখলে করাপশন হওয়ার সম্ভাবনা আছে। সো একটা সিরিয়াল নাম্বার ইজ এ অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ। একটা সিরিয়াল নাম্বার মানুষ মনে রাখতে পারবে না, কিংবা ডাটাবেজের মধ্যে সিরিয়াল নাম্বার দিয়ে এটা খুঁজে বের করতে তার কষ্ট হবে। একমাত্র ডাটাবেজই জানবে এই সিরিয়াল নাম্বার কোন স্টুডেন্টকে আমি দিয়েছি। বিষয়টা যদি এরকম হয় বিষয়টা যদি এরকম হয় তাহলে আমরা সিকোয়েন্স ব্যবহার করতে পারি। আরেকটা কারণে সিকোয়েন্স ব্যবহার করতে পারি, যখন আমাদের সেকেন্ড ফর্ম তৈরি হবে। প্রতিটা জিনিসের ডাটাবেজের ডাটার একটা নর্মালাইজেশন থাকে। নর্মালাইজেশন হচ্ছে হাউ ডাটা লুকস ইন দ্য ডাটাবেস, কিংবা হাউ ইউ ম্যানেজ ইউর ডাটা। এখন আমরা একটা টেবিলের সাথে প্রাইমারি কি ফরেন কি রিলেশন করে প্রাথমিকভাবে একটা ডাটা রাখি, সেটাকে আমরা বলি ফার্স্ট নর্মাল ফর্ম। কিন্তু এই ডাটাগুলো পরবর্তীতে রিজেনারেট হয়, আরো নতুন ডাটা তৈরি করে, সেগুলোকে আমরা বলি সেকেন্ড নর্মাল ফর্ম। কিরকম? আমি একটা এক্সাম্পল দিই, একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তো ভার্সিটি কর্তৃপক্ষ অ্যাডমিশন ডিপার্টমেন্ট তাদের ডাটাগুলোকে অ্যাডমিশন টেবিলে রেখেছে। সো স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট রেকর্ড আছে, দিস ইজ দ্য ফার্স্ট ফর্ম, বেসিক ডাটা। স্টুডেন্ট ভর্তি হয়েছে, স্টুডেন্টের রেকর্ড আছে। এখন আসেন, স্টুডেন্ট আইডিটা চূড়ান্ত করবার জন্য অ্যাকাউন্টসে টাকা জমা দিয়েছে, স্টুডেন্ট অ্যাডমিশন ফি অ্যাকাউন্টসে জমা দিয়েছে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাছে এটা ফার্স্ট ফর্ম। কিরকম ফর্ম? যে অ্যাকাউন্টসে টাকা থাকবে, প্রতিটা
পারপোজ অনুযায়ী এটাই স্বাভাবিক। অ্যাডমিশন নিয়েছে, টাকা জমা দিয়েছে, রেজিস্ট্রেশন করেছে, টাকা জমা দিয়েছে, ট্রান্সক্রিপ্টের আবেদন করেছে, টাকা জমা দিয়েছে। কে জমা দিয়েছে? স্টুডেন্ট জমা দিয়েছে। সো একজন স্টুডেন্ট একের অধিকবার টাকা জমা দিতে পারে। সো এই দুটো টেবিলের মধ্যে রিলেশন হবে ওয়ান টু মেনি। দ্যাট মিনস স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট আইডিটা হবে প্রাইমারি কি, অ্যাকাউন্টস টেবিলের স্টুডেন্ট আইডিটা হবে ফরেন কি। দ্যাট ইজ ভেরি ট্রু কমন সেন্স। বুঝাই যাচ্ছে ব্যাপারটা কি। ওকে, আপনি একটা শপিং মলে কাস্টমার, রেগুলার কাস্টমার, ওরা আপনাকে একটা কার্ড দিয়েছে, আপনাকে বলেছে যে তুমি যতবার শপিং করবা এই কার্ডটা দেখাবা, তাহলে তোমার জন্য কিছু পয়েন্ট সেভ হবে। এর মানে হচ্ছে ওই শপিং মলে আপনি হচ্ছেন অ্যাজ এ কাস্টমার ইজ এ প্রাইমারি কি, ইওর মোবাইল নম্বর আর ইওর ভোটার আইডি ইজ এ প্রাইমারি কি। জি স্যার। এবং ওই 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 দোকানে, ওই শপিং মলে আপনি যতবার শপিং করেন আপনার জন্য একটি করে রো তৈরি হয়। সো সেই রোর মধ্যে আপনার ভোটার আইডিটা কিংবা আপনার মোবাইল নাম্বারটা হয় ফরেন কি। জি স্যার। এর মানে হচ্ছে বোঝা গেল যে এই যে প্রাথমিকভাবে বিভিন্ন সেটের ডাটা একে অপরের সাথে যে সম্পর্ক করে দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে ফার্স্ট নরমাল ফর্ম। প্রাথমিকভাবে যে জগৎটা তৈরি হয়। এখন আসেন এদের বাচ্চা কাচ্চা তৈরি হবে কিভাবে। সাবা প্রথমে স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়েছিল, অ্যাকাউন্টস টেবিলের ডাটা, অ্যাডমিশন টেবিলের ডাটাবেজে স্টুডেন্ট টেবিলের মধ্যে তার একটা রেকর্ড আছে। সাবা 12 সেমিস্টারে 12 বার টাকা জমা দিয়েছে। অ্যাকাউন্টস টেবিলে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের আন্ডারে তার 12টা রেকর্ড আছে, 12 রেকর্ড আছে। এবং সাবা রেজাল্ট পরীক্ষা দিয়েছে টোটালি 50 কোর্সের জন্য টিচাররা তার 50টা রো জমা দিয়েছে। সো দেখা যাচ্ছে একটি ব্যক্তির সাবার স্টুডেন্ট টেবিলে একটি রেকর্ড আছে, অ্যাকাউন্টস টেবিলে 12 রেকর্ড আছে এবং রেজাল্ট টেবিলে 50 রেকর্ড আছে। অল আর দ্য ফার্স্ট নরমাল ফর্ম, প্রাইমারি কি টু ফরেন কির মাধ্যমে কানেক্টেড। এখন আসেন কিভাবে সেকেন্ড নরমাল ফর্ম তৈরি হয়। সাবা 500 টাকা অ্যাকাউন্টসে জমা দিয়ে বলল আই নিড এ ট্রান্সক্রিপ্ট। তখন ট্রান্সক্রিপ্ট ক্রিয়েট হলো। ট্রান্সক্রিপ্ট কিভাবে ক্রিয়েট হলো? টিচার রেজাল্ট জমা দিয়েছে, যেমন আহসান আরিফ রেজাল্ট জমা দিয়েছে সাবার আইডি লিখেছে ফল 2020 CSC 3523 ডাটাবেস, তারপরে আমি একটা নাম্বার দিয়েছি টোটাল 80, এটা দিয়ে আমি রেজাল্টটা সাবমিট করে দিয়েছি। বাট ট্রান্সক্রিপ্ট কিভাবে তৈরি হয়? ট্রান্সক্রিপ্টের মধ্যে কি এরকম এইভাবে থাকে? ট্রান্সক্রিপ্টের মধ্যে গ্রেড থাকে, সিজিপিএ থাকে, একটা জেনারেটেড ডাটা থাকে। তার মানে আমি বলতে চাচ্ছি প্রাথমিকভাবে একজন ডিজাইনার যে ডাটাগুলো দিয়ে তার সফটওয়্যারটা তৈরি করে কিংবা যে ডাটাগুলো সে প্রথম দফায় তৈরি করে, সেই ডাটাগুলো ব্যবহার করে সে পরবর্তীতে আবার নতুন কোনো ডাটা তৈরি করে। সেই ডাটাগুলোকে আমরা বলবো সেকেন্ড নরমাল ফর্ম। মানে স্যার এই যে আমাদের সবগুলো রেজাল্টের যে এভারেজটা বের হবে সেই এভারেজটা হলো সেকেন্ড ডাটা ফর্ম, তাই তো? সেকেন্ড ডাটা ফর্ম, দ্যাট মিন্স ট্রান্সক্রিপ্টের মডেল অনুযায়ী কিছু সংযোজন বিয়োজন করেছেন আপনি। ট্রান্সক্রিপ্টের মডেল অনুযায়ী কিছু সংযোজন বিয়োজন করেছেন ডাটা, কিছু এগ্রিগেট ডাটা তৈরি করেছেন, ফাংশন দিয়ে কিছু ডাটা তৈরি করেছেন, কিংবা আপনি কিছু অর্নামেন্টারি ডাটা তৈরি করেছেন লজিক্যালি ইউজিং প্রোগ্রামিং, যে ডাটা ফিজিক্যালি ছিল না, লজিক্যালি আছে। তাহলে এই ডাটাগুলোকে একটা টেবিলে আবার সেভ করে রেখেছেন প্রমাণ হিসাবে। কেন? যে এই স্টুডেন্টটা এই ডাটাটা নিয়ে গেছে, এই ট্রান্সক্রিপ্টটা নিয়ে গেছে, সো এটা প্রমাণ রেখেছেন। তো তাহলে এই যে ডাটাগুলো পরবর্তীতে তৈরি হচ্ছে, এই ডাটাগুলো কিন্তু সেকেন্ড নরমাল ফর্মের আওতায় আছে। এখন আসেন এই সাবা মুরতাজকে এশিয়ান ইউনিভার্সিটি আবার সার্টিফিকেট দিচ্ছে। যখন সে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলো, তখন ইউনিভার্সিটি তার ট্রান্সক্রিপ্টের ডাটাটা চেক করে দেখতেছে যে তাকে ট্রান্সক্রিপ্ট যে দেওয়া হয়েছিল এটা সঠিক কিনা। তো কম্পিউটার সিস্টেম বলছে হ্যাঁ, তাকে এই সিরিয়াল নম্বরে একটি ট্রান্সক্রিপ্ট দেওয়া হয়েছিল, তার সিজিপিএ ছিল 3.6 or 3.7, সে এত তারিখে ট্রান্সক্রিপ্টটা নিয়েছিল। তো সফটওয়্যারে দেখে কম্পিউটার অপারেটর দেখলো ও ফাইন, হ্যাঁ ট্রান্সক্রিপ্টটা আমাদেরই ভ্যালিড, তখন তার জন্য একটা সার্টিফিকেট ইস্যু করলো। তাহলে এই সার্টিফিকেটটা তৈরি হলো সেকেন্ড নরমাল ফর্মের ডাটা থেকে, এবং সেই সার্টিফিকেটের ইনফরমেশনটা কম্পিউটার সিস্টেমে সেভ হলো। তাহলে কিন্তু থার্ড নরমাল ফর্ম তৈরি হলো। ইয়েস। এইভাবে বাস্তবে 1 to n টাইমস ডাটা তৈরি হতে পারে। সে ডাটাগুলোর বংশবৃদ্ধি হতে পারে কিভাবে? প্রথম দফার ডাটা, দ্বিতীয় দফার ডাটা,
তৃতীয় দফার ডাটা এবং চতুর্থ দফার ডাটা। এই টেকনিকটাকে, এই ডিজাইন টেকনিকটাকে আমরা বলি নর্মালাইজেশন। অ্যাকচুয়ালি এই নর্মালাইজেশন ইজ এ চ্যাপ্টার 2 থিওরি। ওকে, আমি এখন সংক্ষেপে বললাম কারণ আমি সিকোয়েন্স পড়াবো। সাধারণত সিকোয়েন্স ইজ ভেরি পাওয়ারফুল প্রোগ্রামিং এলিমেন্ট টু ম্যানেজ দ্য নর্মালাইজেশন। কিভাবে? আমার পক্ষে কিন্তু সাবার আইডি ছাড়া অন্য কোনো জিনিস মনে রাখা সম্ভব না। তাকে আমি কি ট্রান্সক্রিপ্ট দিয়েছিলাম, তাকে আমি কি সার্টিফিকেট দিছিলাম, তাকে কি টেস্টিমোনিয়াল দিছিলাম। আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট 40,000, 1 লাখ। তো 1 লাখ স্টুডেন্ট কতবার ট্রান্সক্রিপ্ট তুলেছে, কতবার সার্টিফিকেট তুলেছে, কোনো মানুষের পক্ষে এটা মনে রাখা সম্ভব না, এবং কম্পিউটারের পক্ষেও মনে রাখা সম্ভব না। তখন কম্পিউটার যে কাজটা করে, তার একটা সিকোয়েন্স তৈরি করে ফেলে ওই আইডি। সেই সিকোয়েন্সের মাধ্যমে রিলেশন করে ফেলে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বলেন। জি বলেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি কোন সেমিস্টারে ভর্তি হয়েছিলেন? আপনি 2019 সালে ভর্তি হয়েছিলেন? তা তো অনেক পুরাতন স্টুডেন্ট। এক বছর পরে হয়েছে। আপনি ভার্সিটিতে লকডাউনে ক্লাস হয়েছে, এক্সাম হয়েছে, আপনি কোথায় ছিলেন এতদিন? আমাদের আর কোনো সেক্টরে ঢাকা শহরে কোনো শাখা নেই, সবকিছুই পার্মানেন্ট ক্যাম্পাসে চলে গিয়েছে। আশুলিয়াতে, হ্যাঁ, সবকিছু আশুলিয়াতে চলে গিয়েছে। আপনি যদি ক্যাম্পাসে যেতে চান তাহলে আপনি সকাল 9টায় ক্যাম্পাস এখানে উত্তরাতে আসবেন, আপনাকে আমরা বাসে করে নিয়ে যাব, আবার নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, আমি 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 বলি, আমি ক্লাসে আছি, আপনি সংক্ষেপে বলেন। আর যদি ডিটেলস কথা বলতে চান তাহলে আপনাকে 1 আওয়ার পরে ফোন দেন আমাকে। হ্যাঁ, ইন্টারনেটে ক্লাস হচ্ছে। আপনি আপনি রেজিস্ট্রেশন করেছেন এই সেমিস্টারে? আচ্ছা, আপনি এক কাজ করেন, আমি আমার অ্যাডমিন অফিসারের নাম্বার দিচ্ছি, আপনি তার সাথে ফোনে কথা বলেন, করে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেন। সে আপনাকে ক্লাসের ব্যবস্থা করে দেবে। ওকে, নাম্বার লেখেন 01648 01648 01648 3453162 01648 তারপরে 453162 62। হ্যাঁ, আর আপনি ফ্রাইডেতে আমার সাথে দেখা করেন, ডিপার্টমেন্টের হেড আমি, আপনি আমার সাথে দেখা করেন ফ্রাইডেতে। আপনি ফ্রাইডেতে আমার সাথে দেখা করেন, আগে অ্যাডমিনের সাথে কথা বলেন। আপনি কোনো কিছুই বুঝতেছেন না, আসলে এই যে আজব আজব কোশ্চেন করছেন, আমি বুঝতে পারছি যে আপনার লেখাপড়ার সাথে জড়িত না, এই জন্য আপনাকে আমার ডিটেলস বুঝাইতে হবে। আপনি আমার সাথে দেখা করেন ফ্রাইডেতে, আমার টেবিলে বসেন, আমার সামনে আসেন, আর আপনি এখনই আমার অ্যাডমিন অফিসারের সাথে কথা বলেন, ঠিক আছে? কথা বলেন, আর আপনি ফ্রাইডেতে অবশ্যই আমার সাথে দেখা করবেন, আমি বুঝিয়ে দেবো সবকিছু। আচ্ছা, ঠিক আছে। ফ্রাইডে মানে টুমরো ইউ মাস্ট কাম টু দ্য ক্যাম্পাস। আচ্ছা, ঠিক, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, জি স্যার বলেন। এই ক্যাম্পাস, এই লকডাউনের মধ্যে নাকি ক্লাস হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, স্টুডেন্ট কিচ্ছু জানে না। গ্রুপে নাই? মানে কথা শুনলে বোঝেন না কোন জামানাতে আছে। স্যার একটা মজার ঘটনা স্যার, একটা হ্যাঁ। ম্যাথে স্যার 2013 সালের একটা স্টুডেন্টের আইডি দেখলাম স্যার, রেজিস্ট্রেশন করা, নাম ডাকলো স্যার আজকে।
আরো 7 কত বছর আগের স্টুডেন্ট এখনো আছে স্যার? 7 বছর কেন 10 বছরের আগে স্টুডেন্টও আছে। আমি একটাকে সেমিস্টার স্টুডেন্ট করাচ্ছি, ওটা 4th ব্যাচের স্টুডেন্ট। মানে কি স্যার? পড়াশোনা করবে না ভাবছিল, সে স্যালারি পায়, জাকির নাম, স্যালারি পায় প্রায় অলমোস্ট 2.5 লাখ টাকার মতো, প্রোগ্রামিং জব করে। মানে স্যার পরে আর কি আবার কমপ্লিট করতেছে? এখন এসে দেখতেছে যে বুড়ো বয়সে ছেলে মেয়ে বলে যে বাবা তুমি কি পাস করেছো, বলতে পারে না। না স্যার, এজন্য এখন স্যার অফিসগুলো স্যার ইয়ে চায় স্যার, ডিগ্রি কাগজটা চায়। চায়, দেখতে চায়। চায় কি আগে আছে আগে সব কাগজটা কাগজে সিএসসি তে দাম ছিল না, আগে সিএসসি তে কাজ জানলে কাজ হতো। কাজ এখনো জানলে তো সব এখনো সেক্টরেই স্যার। এখনো সিএসসি তে জব পাওয়ার জন্য কাজটাই লাগে। জি স্যার কাজটা, বাট ওইটা একটা নিজের একটা এই যে কারোর কাছে বলা যে আমি না না, DSP প্রমোশনের পাস ক্ষেত্রে বা একটা ঝামেলা হয়, প্রমোশনের ক্ষেত্রে ঝামেলা হয়। হ্যাঁ স্যার এখন প্রমোশনের একটা ক্ষেত্রে প্রচুর ঝামেলা হয়। স্যার প্রচুর গভর্নমেন্ট জব আগে করছে ইন্টার পাস করে, এখন স্যার মানে উন্মুক্ত ভিড় টির করে অবস্থা খারাপ। আচ্ছা দেখেন, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, তা যে ডাটা সেট গুলো তৈরি হয়, এই যে ডাটা সেট গুলো যখন আনম্যানেজেবল হয়ে যায়, আপনি কত জায়গায় সিরিয়াল ফেলবেন আর আইডি ফেলবেন, তাই না? তাহলে আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে পারি যে কান টানলে মাথা আসে এরকম। মানে আমি স্টুডেন্ট আইডিটা নিয়ে বসে থাকবো, ওই স্টুডেন্ট আইডির পিছনে যত ঘটনা ঘটবে সব অটোমেটিক্যালি সিকোয়েন্সের মাধ্যমে অটো নাম্বার জেনারেট হবে, সে অটো নাম্বারের পরিপ্রেক্ষিতে আবার অটো নাম্বার জেনারেট হবে, এইভাবে ঘটনাগুলো ঘটবে। আর আমার পক্ষেও মনে রাখা সম্ভব না যে আমি এখন এই কাউন্টার থেকে এই ইনভয়েসের নাম্বার কত দেব, এই এই টিকিটের নাম্বার কত দেব, এগুলো মনে রাখা খুব ডিফিকাল্ট। গোটা বাংলাদেশে একটা ট্রেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাচ্ছে, মাঝখানে স্টেশন হচ্ছে 50টা, 50 জন টিকিট, 50টা কাউন্টার থেকে একটা করে স্টেশনে 3টা করে কাউন্টার, 3টা করে 150 জন টিকিট দিচ্ছে। কে কার সাথে ফোনে কথা বলে বলে বলবে যে টিকিট নাম্বার কত দিব? ইজ ইট পসিবল? No. পসিবল না। এবং প্রতিটা টিকিটের একটা সিরিয়াল নাম্বার হয়, তো কত নাম্বার দেব, এই টিকিটটা ভ্যালিড কিনা, ইজ এ ভেরি মাচ ইম্পসিবল জব। এই প্রেস থেকে আগে কি করতো দেখবেন যে কাগজের কোনায়, টাকার কোনায়, তারপরে বিভিন্ন বিলের কোনায় একটা কালো রঙের নাম্বার বসায় দিত। এইভাবে তারা আলাদা আলাদা করতো প্রতিটা কাগজকে, সিরিয়াল নাম্বার ফেলতো। এটাকে ইনভয়েস নাম্বার কিংবা বিল নাম্বার বলে। তো এই ধরনের সিচুয়েশন গুলা আমরা সিকোয়েন্সের মাধ্যমে ম্যানেজ করতে পারি, যে সিকোয়েন্স অটোমেটিক্যালি ইউনিকলি, কোনো ডবল হবে না। একটা সার্ভারে একসাথে 150 ইউজারও যদি একসাথে কাজ করে, 1000 ইউজারও যদি একসাথে কাজ করে, সিকোয়েন্স সবার কাজকেই অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার বসায় দিবে উইদাউট এনি ডুপ্লিকেশন। তো আমরা এই থিওরিটা যদি একটু দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইন ওরাকল ইউ ক্যান ক্রিয়েট এ অটো নাম্বার ফিল্ড বাই ইউজিং সিকোয়েন্স। এখানে অটো নাম্বারটা খুব মিনিংফুল একটা ওয়ার্ড, যেটাতে আমরা বুঝতেই পারছি যে সিকোয়েন্স ইজ নাথিং বাট এ অটো নাম্বার ম্যানেজমেন্ট। আমরা এভাবেও এটাকে মনে রাখতে পারি। A sequence is an object in Oracle that is used to generate number sequence. Object in Oracle, that means এটা একটা built-in ব্যাপার, built-in object, এটা অলরেডি তৈরি করা আছে, আমরা শুধু তাকে কল করব, আমাদেরকে কোনো ভ্যালু ইনসার্ট করার প্রয়োজন নাই। আচ্ছা, this can be useful when you need to create a unique number to act as a primary key. Mind it, this is not a primary key, but this will act as a primary key. ইউনিক থাকবে। ইউনিক থাকবে, ঠিক আছে? স্যার এটা বলতে স্যার কেমন বোঝাচ্ছেন যে লাইক 200টা টিকিট আছে, 200টা টিকিট আমি, আলামিন, রায়হান, অনিক চারজনের ভিতরে ভাগ হবে। তো 1 নাম্বার থেকে 50 নাম্বার পর্যন্ত আমার কাছে, 51 টু 100 আবার আরেকজনের কাছে, এরকম ভাবে ডিস্ট্রিবিউট হবে? এরকম ভাবে ভাগ হবে না, ভাগ হবে অ্যাকর্ডিং টু রিকোয়েস্ট। অ্যাকর্ডিং টু রিকোয়েস্ট, আপনারা যদি 4 জন 4 কম্পিউটার থেকে রিকোয়েস্ট সেন্ড করেন, ঠিক আছে, যা রিকোয়েস্ট সার্ভারে আগে যাবে তার সিরিয়াল আগে হয়ে যাবে। ওইটা বলতেছি যে স্যার আর কি প্রথম যে রিকোয়েস্ট দিবে তার 1 টু 50, সেকেন্ড যে যাবে তার 50 টু 100, এরকম ভাবে এইভাবে হবে। কিংবা যদি আপনারা একটা একটা করে রিকোয়েস্ট সেন্ড করেন, ঠিক আছে, এমন হতে পারে যে আপনাদের রিকোয়েস্ট গুলো র্যান্ডমলি ছড়াই গেছে, আপনার সার্ভার যেভাবে ডাটা প্রসেস করবে, মানে লিফো ফিফো, লিফো মানে বুঝছেন তো, লাস্ট ইন ফার্স্ট ইন, হ্যাঁ লিফো ফিফো, হ্যাঁ, ডাটা স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী সে আপনাদের রিকোয়েস্ট গুলো তার তার প্রসেসরের মেমোরিতে প্রসেস করবে এবং অপারেটিং সিস্টেমের যে আর্কিটেকচার, ইনপুট, প্রসেস এন্ড আউটপুট, এই আর্কিটেকচারের মধ্যে ফেলবে এবং আপনারা অটোমেটিক্যালি ইউনিকলি আপনাদের বিল আইডি গুলো, টিকিট নাম্বার গুলো পাবেন। এখন যদি আপনি এইভাবে প্রোগ্রামিং করেন যে আমি 50টা টিকিটের অর্ডার দিলাম,
সো প্রোগ্রামার যদি ব্যাপারটাকে এইভাবে ডিজাইন করে যে একটা রিকোয়েস্ট, একটা কাস্টমার যদি 50টা টিকিট একসাথে অর্ডার দেয়, তাহলে তার সিরিয়াল নাম্বারটা একসাথে পড়বে। এটা প্রোগ্রামার করা থাকে। মানে ওই যে ফ্যামিলি নিয়ে গেলাম, দেখা যাচ্ছে একটা 10টা টিকিট লাগবে, 10 জন ফ্যামিলি আছে একসাথে, মানে সিট গুলা চাচ্ছে, হ্যাঁ, তখন তাহলে তো পরপরই তো লাগবে এটা প্রোগ্রামার এটা করাতে পারবে। তখন প্রোগ্রামার কি করবে, ও অন্য রিকোয়েস্ট গুলাকে পেন্ডিং এ রেখে একটা সিরিয়াল রিকোয়েস্ট সিকোয়েন্সিয়াল লুপিং এর মধ্যে ফেলাই দিবে। দ্যাট মিন্স সিকোয়েন্স উইল ওয়ার্ক আন্ডার এ লুপ, ফর লুপের আন্ডার সিকোয়েন্স কাজ করবে। বুঝা গেছে মানে স্যার ব্যাপারটা? ওই টাইমে আর অন্য কেউ টিকিটটা কাটতে পারবে না, না, কাটতে পারবে না, তাকে পেন্ডিং ওয়েটিং এ রেখে দিবে। পেন্ডিং এ রেখে দেবে, মানে এই 10টা হয়ে যাওয়ার পরে আবার ওইটা কাজ করবে। হ্যাঁ, 10টা হয়ে যাওয়ার পর ওটা কাজ করবে। সো তার মানে স্যার সিকোয়েন্সটা ডাটার উপর হবে না, লজিকের উপর হবে। লজিকের উপরে হবে। মানে স্যার ঠিক কোন আছে? মানে কখন এইটা রান করবে সেটা স্যার সিকোয়েন্সি মানে হবে, তাই তো? হ্যাঁ, সিকোয়েন্সের মধ্যে হবে। যেমন আমরা একটা ছোট্ট একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। আমরা তার আগে একটা টেবিল তৈরি করি, ঠিক আছে, যেখানে আমরা হচ্ছে এটাকে প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে। যেমন আমরা যদি এইভাবে ব্যাপারটা করতাম, এই যে আমাদের যে অর্ডার টেবিলটা আছে, তাই না, অর্ডার টেবিলটা আছে, তো অর্ডার আইডি আমি দিচ্ছি, এটা একটা অদ্ভুত ব্যাপার না? আমি অর্ডার আইডি দিচ্ছি, তো ব্যাপারটা যদি এরকম হতো যে আমার কাস্টমাররা অনলাইন থেকে অর্ডার দিচ্ছে, কাস্টমার মানে সাবা, আলামিন, রাব্বি, এরা অনলাইন থেকে পিজার অর্ডার দিচ্ছে। তো সাবা কিভাবে জানে অর্ডার আইডি কত হবে? আলামিনই বা কিভাবে জানে অর্ডার আইডি কত হবে? জানার কথা? না না স্যার। স্যার, আচ্ছা, দ্যাট মিন্স তারা কি অর্ডার দিবে, এটা একজন অপারেটরের কাছে যাবে, সেই অপারেটর অর্ডার আইডি ফেলবে। ইটস ভেরি মানে ব্যাড জব, লেন্থলি স্যার প্রসেস। না স্যার, এটা ভেরি ব্যাড জব। অটোমেটিক হবে স্যার। অটোমেটিক হওয়া উচিত। এই অটোমেটিক যদি হয় তাহলে হোয়াট ইজ দ্য ওয়ে? তো এটা কি Automatic ডুয়েল হবে থেকে এটা কি? নেবে? সো উই ক্যান ইউজ সিকোয়েন্স। না না, মানে স্যার আমি এটা বলতেছি যে হ্যাঁ, জেনারেটটা যে হবে। এটা ডুয়াল কম্পিউটার সিস্টেম সার্ভার থেকে অটো যেভাবে ট্রিগার জেনারেট হয় সেভাবে জেনারেট হবে, জি স্যার, এটাই জিজ্ঞেস। যেভাবে ট্রিগার জেনারেট হয় ওভাবে জেনারেট হবে, ঠিক আছে। তো তার মানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই অর্ডার আইডি, এই ব্যাড জবটা আমরা এতদিন করে আসছি, সেটা আমি করব না। সো আমি এটা একটা অল্টারনেটিভ বের করতে চাই। সো দেখেন, আমাদের করা কাজের মধ্যে কিন্তু আমরা ফল্ট বের করতেছি। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা একটু দেখে নেই, যেহেতু অর্ডার আইডিটা প্রাইমারি কি, আমাকে ডুপ্লিকেট করতে দিবে না। সো আমি একটু দেখে নেই যে আমার অর্ডার আইডি গুলো কি আছে। সিলেক্ট অর্ডার আইডি ফ্রম অর্ডারস। স্যার তাহলে আমার সর্বোচ্চ অর্ডার আইডি আছে 3। ওকে স্যার হ্যাঁ, বলেন। স্যার আমি ইচ্ছা করলে কি অর্ডার আইডি মানে সিকিউরিটির জন্য অর্ডার আইডিটা স্যার উল্টাপাল্টা করে দিতে পারি? যেমন মনে করুন যে 100 আগে দিলাম, তারপরে 1 দিলাম, এই সিকোয়েন্স অনুযায়ী। ইয়েস, ইউ ক্যান ক্রিয়েট এ র্যান্ডম সিকোয়েন্স, নো প্রবলেম। সাধারণত র্যান্ডম সিকোয়েন্স আপনি দিতে পারেন, বাট র্যান্ডম সিকোয়েন্স সাধারণত মানে স্যার ওইটা পরে তো কাউন্ট করতে হবে আমার দিন সাথে কতটা সেল হইলো বা হ্যাঁ, এগুলো তো হ্যাঁ, র্যান্ডম হলে তো হ্যাঁ, তখন ঝামেলা হবে স্যার। কিন্তু স্যার আর র্যান্ডম করা যাবে স্যার। হ্যাঁ, র্যান্ডম করা যাবে, কিন্তু স্যার আপনি যদি স্যার একটা মানে চাইল্ড টেবিল করি, তাহলে স্যার মানে ওখানে শুধু র্যান্ডমটা শো হবে, বাকিটা আমি এনক্রিপ্টেড করে রাখবো, যেটা অরিজিনাল সিকোয়েন্স। ওটাই আমি একে নামকে বলতে চাচ্ছি যে আপনি যদি সিকিউরিটির কথা চিন্তাই করেন, তাহলে র্যান্ডমের চেয়ে হ্যাশট্যাগ ইজ বেটার। এখানে আচ্ছা, কোনো এখানে কোনো ডাটাই থাকবে না, ডাটা দেখাই যাবে না, কোনো হাই লেভেল ডাটাই থাকবে না, 1 2 3 পড়ে যাবে না, নন রিডেবল ডাটা থাকবে। বুঝতে পেরেছি স্যার। আমরা হ্যাশট্যাগ রেখে দিতে পারি, সিস্টেম থেকে এনক্রিপ্টেড করে রাখতে পারি, ঠিক আছে। আমাদের হ্যাশট্যাগের গল্প শুনছেন না? মানুষ হ্যাশ ভ্যালু এন্ট্রি করে রাখে, আর মানে যে নাম্বারটা আগে আগে কল করবে ওই নাম্বারটাই যাবে, কোনো সিকোয়েন্স রাখবে না। হ্যাঁ, হ্যাঁ, আমরা ইয়ে করতে পারি, অনেক কিছুই করতে পারি। সো এখন এটা দেখেন, সাধারণত অ্যাজ এ ডাটাবেস ডিজাইনার আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে, কারো ডাটাবেস যদি 100% ট্রুলি রিলেশনাল ডাটাবেস হয় এবং সেই ডাটাবেসে যদি পাসওয়ার্ড ম্যানেজমেন্ট মানে ইউজার ম্যানেজমেন্টটা যদি স্ট্রং হয়, তাহলে সে ডাটাবেস ওরাকলের মতো ডাটাবেসকে হ্যাক করা সম্ভব না। এখন যদি এরকম হয় যে আমার ডাটাবেসে একের অধিক ইউজার আছে, সেই ক্ষেত্রে আমি এটা করতে পারি যে আমার ওয়েবে ডাটাবেসটা হোস্টিং আছে, এখন আমি আলামিন, সাবা,
নাদিয়া, নাইম সবাই এখানকার এমপ্লয়ি। এখন আমরা একজনকে টাচ করতে চাচ্ছি না। সো ইন দ্যাট সিচুয়েশন সার্ভারের উপরে ছেড়ে দেওয়াটা বেটার। নিজের তৈরি করা ইনক্রিপশনের চেয়েও ওইটা বেটার যে সার্ভার ইনক্রিপ্টেড করে ডাটাটা এখানে রাখবে, যাতে করে আমি যদি ডাটাবেসটা অন করি তাহলে যেন আমি ওটা রিড করে বুঝতে না পারি এটা কার স্টুডেন্ট আইডি কিংবা এটা কার অর্ডার আইডি। ঠিক আছে, জি স্যার। আমরা এটা করতে পারি, বাট এটা ডিপেন্ড করে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন্টারফেসিং সেটিং এর উপরে। ইন্টারফেসিং ম্যানেজমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট, যে আমি ইউজারকে কি দেখাচ্ছি এবং আমার অন্যান্য সহকর্মীরাও কি দেখে কাজ করবে। সো এই জন্য সামগ্রিকভাবে সিকিউরিটির ব্যাপারটা চিন্তা করবেন যখন আপনার কমপ্লিট কোর্সটা আপনার কন্ট্রোলে চলে আসবে, তাহলে আপনি বেটার সিকিউরিটি ম্যানেজমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আপাতত মনে রাখেন রিলেশনাল ডাটাবেস যদি হয় এবং পাসওয়ার্ড যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে আপনার ডাটাবেস সিকিউর। কিন্তু কম্পিউটার সায়েন্সে একটা কথা আছে, ইফ দেয়ার ইজ এ ম্যান দেয়ার ইজ নো সিকিউরিটি। ইয়েস, মানুষ ইবনে এতই রয়। শয়তান যে আপনি যতই উন্নত মানের সফটওয়্যার তৈরি করেন আর প্রোগ্রাম তৈরি করেন, মানুষকে যদি ছুঁতে দেন তাহলে কোনো সিকিউরিটি থাকবে না। মানুষকে যদি টাচ করতে দেন তাহলে আপনার বারোটা বেজে যাবে। মানুষ এতটাই ডেঞ্জারাস। সো যেখানে আপনাকে ইন্টারফেসের সিকিউরিটি এবং সফটওয়্যার ডাটাবেসের সিকিউরিটি টোটালি ডিপেন্ড করে মানুষের টাচ কোথায় কোথায় থাকবে কোথায় কোথায় থাকবে না তার উপরে, সেটা ইনক্রিপশন বলেন আর যাই বলেন। সো ওগুলোতে আমরা ইন ডিটেলস পরে যাব। তো সিলেক্ট অর্ডার আইডি ফ্রম অর্ডারস, আমরা দেখলাম যে এটা সর্বোচ্চ অর্ডার আইডি 3 আছে। তা আমি চাচ্ছি যে যেহেতু এই টেবিলটার উপরে আমাদের ট্রিগার বানানো আছে এইটাকে সংরক্ষণ করতে, কাজে লাগাতে আরো ডাটাতে। তো সিলেক্ট অর্ডার আইডি ফ্রম অর্ডারস, আমি একটা কলাম দেখে নিলাম, আমার সর্বোচ্চ অর্ডার আইডি আছে 3। সো আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে চাই। এই অর্ডারস টেবিল, একটা সিকোয়েন্স কোনো টেবিলের উপর ক্রিয়েট হয় না, সিকোয়েন্স ডাটাবেজে ক্রিয়েট হয়। ওকে, তাহলে আমরা এটার কমান্ডটা দেখব। এটা একটু আনইউজুয়াল কমান্ড, খুব কম লিখতে হয় বলে আমারও মনে থাকে না। ক্রিয়েট সিকোয়েন্স নেম, মিনিমাম ভ্যালু মানে কত থেকে শুরু হবে 1, স্টার্ট উইথ মানে এটা কত থেকে স্টার্ট হবে, ইনক্রিমেন্টটা কত করে বাড়বে, 1 করে বাড়বে। ক্যাশ 20 মানে সর্বোচ্চ 20 ভ্যালু তার ক্যাশ মেমোরিতে রাখবে। এইটা ক্যাশ 20 দেওয়া উচিত না 100 দেওয়া উচিত, এটা ডিপেন্ড করে কম্পিউটার সিস্টেমে কিংবা সার্ভারের মেমোরির উপরে। ক্যাশ 20 ক্যাশ মেমোরি বেশি ইনগেজ করা ঠিক না। এখন আমার সার্ভারে যদি 20 ইউজার থাকে কিংবা একটা কর্পোরেটে যদি 100 ইউজার থাকে তাহলে এখানে ক্যাশ মেমোরি 100 দেওয়া যেতে পারে, কিন্তু 100 ইউজার কি সিকোয়েন্সের কাজ করে না। একটা শপিং মলে সর্বোচ্চ কাউন্টার থাকে আমি দেখেছি 6 to 9, তাহলে 9টা কাউন্টারের জন্য ক্যাশ মেমোরি আমার ধারণা 10 এর উপরে ইনগেজ করাটা ঠিক না। স্যার ক্যাশ মেমোরি কাজটা কিভাবে করে? ক্যাশ মেমোরির কাজটা হচ্ছে, এটা হচ্ছে একটা মানে প্রসেসরের একটা অংশ, যে যখন আমরা কোনো ডাটা ম্যানিপুলেট করি কিংবা প্রসেস করি এই মেমোরিটা কোথা থেকে শেয়ার হয়। এই মেমোরিটা শেয়ার হয় হচ্ছে কম্পিউটার সিস্টেম থেকে। আমরা যখন একটা বড় টেবিল থেকে একটা সিলেক্ট কল করি, সেখানে যদি আমি 2 MB মেমোরি কল করি, ডাটা কল করি, তাহলে আমি প্রথমে অপারেটিং সিস্টেম আমার দ্বারা সিগন্যাল পায় যে আমার ডাটাবেস থেকে একটা ইউজার 1000 স্টুডেন্টের রেকর্ড দেখতে চাচ্ছে, সো হি অর শি নিড 10 MB মেমোরি। তখন আমরা যে প্রাইমারি মেমোরিটা ইউজ করি র্যাম, সাধারণত র্যাম থেকে ডাটাটা আমাকে ভাগাভাগি করে নেয়। তো এই ক্যাশটা হচ্ছে যখন আপনার জন্য দুটো জিনিস কাজ করে একটা কম্পিউটারের, একটা হচ্ছে আপনার র্যাম প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, একটা হচ্ছে প্রসেসরের মেমোরি, যে প্রসেসরকে আপনি কতটুকু বিজি রাখতেছেন। সো এই ক্যাশ ইজ ডিপেন্ডস অন দ্য প্রসেসর মেমোরি। যেমন প্রসেসর কেনার সময় আপনাকে বলবে ক্যাশ মেমোরি 2 MB, ক্যাশ মেমোরি 3 MB এরকম আর কি। তো আমি এখানে প্রসেসরের ক্যাশ মেমোরিতে 20 ডাটা অ্যালোকেট করেছি, যে আমি বলেছি তোমাকে আমি বুকিং দিয়ে রাখলাম যে তুমি আমার জন্য এটা সবসময় এনগেজ রাখবা, যে আমার 10টা কাউন্টার আছে। সো স্পেশালি এই 10টা কাউন্টারের জন্য 10টা মেমোরি যেন কাজ চলাকালীন অবস্থায় কোনোভাবে ত্রুটি না ঘটে, প্রিডিফাইন্ড বুকিং দিয়ে রাখলেন, বাট দিস ইজ নট কম্পালসারি, আপনি ক্যাশ মেমোরি উঠাই দিতে পারেন। ঠিক আছে,
স্যার ক্যাশ মেমোরিটা স্যার ব্যবহার কেন করব? মানে স্যার এই ধরনের ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা উচিত এই জন্য যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য। কাউন্টারে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার কাজটা স্লো হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি স্টোরে বসে থাকে আপনার এমপ্লয়িরা ডাটা এন্ট্রি করছে সেটা বেশি গুরুত্বপূর্ণ? মানে স্যার ক্যাশ টার্মিনাল হিসেবে কাজ করে। ক্যাশ টার্মিনাল না, টার্মিনালকে এক্সট্রা ফ্যাসিলিটি প্রদান করে, এক্সট্রা মেমোরি অ্যালোকেট করে রাখে আপনার জন্য। আচ্ছা, আপনার বুঝতে বাসায় পারছি, বুঝতে আপনার পারছি। জন্য আপনার বাসায় 4টা ডায়াবেটিসের রোগী আছে, ঠিক আছে? তো আমি 4টা অ্যাম্বুলেন্স বুকিং দিয়ে রাখছি আগে থেকেই, যে প্রিডিফাইন্ড বুকিং, যে যদি এই ডাটা ওভারলোড হয়ে গেলে ওখানে রেস্ট নেবে। এই 4জন না, এই 4জন লোক যদি অসুস্থ হয়ে যায়, অন্য লোক কল করলেও এই 4জনের প্রায়োরিটি আগে, কারণ এরা আগে থেকে বুকিং দিয়ে রাখছে। আচ্ছা, বুঝছি এবার। আপনি মেমোরি বুকিং দিয়ে রাখছেন, এইটার আছে? জন্য মানে এই কাজটা আগে হবে, এই প্রায়োরিটি কাজটা দেওয়া। প্রায়োরিটিতে, মানে এই মেমোরিটা তাকে বেশি ফ্যাসিলিটি দিবে। ওকে, আর স্যার এই যে স্যার মিনিমাম ভ্যালু যেটা, মিনিমাম ভ্যালুটা হচ্ছে যে আমি মিনিমাম কয়টা ভ্যালু, মিন ভ্যালু মানে সবচেয়ে ছোট ভ্যালুটা কোনটা, আমার অর্ডার আইডির সবচেয়ে ছোট ভ্যালুটা কোনটা। ওকে, এটা মানে স্যার হচ্ছে এটা কোনটার ক্ষেত্রে হবে? মানে স্যার স্টার্ট উইথ 1 দিলাম, এটা তো সিকোয়েন্সের 1, কিন্তু স্যার এই যে মিনিমাম ভ্যালু যে 1, এটা বলতে স্যার কি বোঝানো হয়েছে? আমি বলি, ক্রিয়েট সিকোয়েন্স, ধরেন আমাদের হচ্ছে অর্ডার, ঠিক আছে? অর্ডার সিকোয়েন্স, মনোযোগ দিয়ে শোনেন। মিন ভ্যালু মানে হচ্ছে আমি যে অর্ডার আইডিটা ক্রিয়েট করব, এটা মিনিমাম নাম্বারটা কত হবে? মানে স্যার মিনিমাম অঙ্কের নাম্বারটা, সংখ্যা কয়টা হবে? হ্যাঁ মিনিমাম নাম্বারটা মানে ডিজিটটা কত হবে? যেমন আমার অর্ডার আইডি কত আছে, 1 2 3 আগে থেকে আছে না? তাহলে স্যার যদি আমি বললাম মিন ভ্যালু 4, ওকে, তাহলে 4 থেকে স্টার্ট হবে। তাহলে স্যার আবার স্টার্ট উইথ 1 কেন দিছি? অ্যাকচুয়ালি মিন ভ্যালু এবং স্টার্ট উইথ 1 মানে মিনিমাম ভ্যালুটা হচ্ছে, আমি কিভাবে বুঝাবো, যেমন ধরেন স্যার এটা কিরকম ভাবে বুঝাইতেছে যে একটার কম পারবে না, 1 এর কম পারবে না, এরকম কিছু? না 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 না, ওরকম না। স্টার্ট উইথ 1 এবং মিন ভ্যালু 1, এটা গুড কোশ্চেন, কথা তো ঠিকই তো। তাহলে আমি দুটা কেন রিপিট ইউজ করছি? আমি একটা বাদ দিয়ে দিতে পারি, দাঁড়ান আমি একটু দেখে বলি। ওকে, ইনক্রিমেন্টেড বাই এত মানে এত বাড়বে, 1 মানে 1 বাড়বে, ইট ইজ ভেরি ইজি। ইনক্রিমেন্টেড বাই 1, নো ক্যাশ মানে তো ক্যাশ থাকবে না, নো প্রবলেম। ইনভেস্টার, ওকে ফাইন। আমি এটার প্রপার এক্সপ্লেনেশনটা দিতে পারতেছি না, আমি এটা সার্চ করে দেখি। হোয়াট ইজ মিন ভ্যালু in Oracle sequence? Mean value specifies the smallest value the sequence number can reach. Oh, the default is no mean value, which means the minimum value is 1. Cycle specifies that the sequence number can reach maximum, they can begin and again mean value. Okay, আচ্ছা, মিন ভ্যালু মানে হচ্ছে সর্বনিম্ন সে কত কোন জায়গায় যেতে পারবে, মানে নেগেটিভে যাবে কিনা। ওকে, ওকে গেল। তাহলে আমরা যদি মিন ভ্যালুর জায়গায় যদি আমরা বলি স্টার্ট, এটা কি আছে, এটা হচ্ছে স্টার্ট উইথ, তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ স্টার্ট উইথ ইন Oracle sequence, what is start with? আচ্ছা, এটা আমি বলি বোথ আর সেম। ওকে, এটা হচ্ছে ওরাকলের সিনট্যাক্স, মানে ওরাকল মিন ভ্যালুদের চিন্তা করে যে সিকোয়েন্সটা যখন ম্যাক্সিমাম নাম্বারে চলে যাবে, ঠিক আছে, তারপরে সে মিনিমামে কততে আসবে, কারণ সিকোয়েন্সেরও একটা ম্যাক্সিমাম নাম্বার আছে। ওকে, যেমন ম্যাক্সিমাম নাম্বার এখানে কি আছে আমরা বলতে পারি মিন ভ্যালু, আমরা কিন্তু এখানে মিন ভ্যালু দিয়েছি, আমরা কিন্তু ম্যাক্স ভ্যালু দেইনি। ওকে,
কিন্তু যদি আমরা এভাবে সিকোয়েন্সটা করতাম ম্যাক্স ভ্যালু, যখন আমরা ম্যাক্স ভ্যালু দিব তখন আমাদের মিন ভ্যালু দরকার আছে। অ্যাকচুয়ালি ম্যাক্স ভ্যালু না দিয়ে মিন ভ্যালুর কোনো দরকার নাই। আমার কথা ক্লিয়ার? সো যখন আমার সিকোয়েন্সটা ম্যাক্সিমাম এত নাম্বারে যাবে তখন পরবর্তী নাম্বারটা কোনটা হবে? 1 or not? ক্লিয়ার শাবা? স্যার এখানে 1 বলতে স্যার কি মিন হিসেবে ব্যবহার হয়েছে স্যার? এটা কি স্যার বুলিয়ানে 0 1 মানে আরে ট্রু না, না 1 ফলস is a নাকি স্যার? নাম্বার। তাহলে স্যার এই মানে এটা নাম্বারটা স্যার কি? মানে স্যার ডিজিটের সংখ্যা কত হবে নাকি স্যার সিকোয়েন্সের প্রথম ক্রমটা 1? কোনটা স্যার? প্রথম ক্রমটা 1। আচ্ছা তাহলে স্যার স্টার্ট উইথ এটা আমি বলি, এটা কি আপনি এটা ভাবছেন যে এটা কত ডিজিটের নাম্বার হবে? নো, দিস ইজ নট রিপ্রেজেন্টিং দ্য ডিজিট। এখন স্যার তাহলে যদি না হয় তাহলে স্যার মেইন ভ্যালু স্টার্ট উইথ তো সেম। মিন ভ্যালু স্টার্ট উইথ সেম, ইন দ্যাট কেস সেম, কিন্তু এটা প্রোগ্রামিং এর সিনট্যাক্স, এটা আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে যে যদি মিন ভ্যালু কাজে লাগে যখন ম্যাক্স ভ্যালু রিচ করবে তখন তো আপনাকে বাসাকে ফোন করে বলবে না যে আমার ম্যাক্স ভ্যালু পার হয়ে গেছে, ঠিক আছে? তখন অপারেশনটা আবার 1 থেকে স্টার্ট হবে। আচ্ছা বুঝতে এটা পেরেছি। হচ্ছে মিন ভ্যালু, তার মানে মিন ভ্যালু ইজ কানেক্টেড উইথ দ্য ম্যাক্স ভ্যালু, ওকে? স্টার্ট উইথ ইজ কানেক্টেড উইথ দ্য ইনক্রিমেন্ট বাই, একটা ফর লুপের ইনিশিয়াল ও স্যার ভ্যালুটা বুঝতে দরকার। পারছি মানে clear। স্যার মানে ম্যাক্সিমাম স্যার আমি আমার ভ্যালুটা ইচ্ছা স্যার মতো করতে ওভার পারবো। হলে আমি আমার দেন স্যার এক করে বাড়বে স্যার মিনিমাম ভ্যালু ভ্যালুটা ওভার স্যার। হলে আবার 1 এ চলে যাবে। আবার হ্যাঁ। 1 এ চলে যাবে, মানে ওকে? স্যার মিন ভ্যালু আমার 1 দিতেই হবে কিন্তু স্যার স্টার্ট উইথ আমি আমার লুপটা কিভাবে চালাবো তা আমার উপর ডিপেন্ড সেটার জন্য এটা একটা ফর লুপ, সোজা কথা। করবে। 1 থেকে শুরু হবে অথবা 5 থেকে শুরু হবে অথবা 6 থেকে বুঝতে শুরু হবে, পেরেছি। ঠিক আছে? ইনক্রিমেন্ট বাই 1 2 3 আমি যেভাবে ইনক্রিমেন্ট করতে চাই, দিস ইজ নাথিং বাট এ ফর লুপ, ওকে? জি স্যার। আর মিন ভ্যালুটা কাজে লাগে যদি আমি ম্যাক্স ভ্যালু দেই। আমরা সাধারণত প্রোগ্রামাররা ম্যাক্স ভ্যালুটা দেই না, ইটস ভেরি বোরিং। ম্যাক্স ভ্যালুটা দেই না, এর জন্য কোন সময় রিসেট হয়ে যায় তার ঠিক ঠিকানা নাই। মানে 1 যদি হয়েই যায় তাহলে তো আবার ইউনিকের প্রবলেম হয়ে যাবে, যদি ওই ফিল্ডটাকে তখন আর ইউনিক করা যাবে না। জি স্যার বুঝতে যেহেতু পেরেছি। আমাদের অর্ডার আইডি ফিল্ডটা কি প্রাইমারি কি, তাই না? তার জি মানে স্যার। আমি কখনোই ইস, এত ফোন আসতেছে, 1 মিনিট। আসসালামু আলাইকুম। জি, এই ক্লাসে আছি। হ্যাঁ, ক্লাসে আছি। আচ্ছা, সব চলে গেছে, কিছু নাই। সব চলে গেছে, আমার কিছু নাই। আমার আগেই চলে গেছে, আমি বুঝিনি, ওরা যে নিয়ে গেছে আমি জানতামই না। পরে যখন চাবি না, কিছু না, আমার কিছু নাই। না, আমার সিএসসি ডিপার্টমেন্টে কিছু নাই। এখন যদি কেউ বদমাইশি করে মনের অজান্তে কোনো বই পুস্তক রেখে আসে সেটা আমি জানি না। আমি নোটিশ দিয়েছি যে তোমাদের যদি কোনো বই পুস্তক কিছু থেকে থাকে তাহলে কর্তৃপক্ষ দায়ী না, আর বিল্ডিং এ ঢুকতে পারবে না, এটা আমি বলে দিয়েছি আর কি। এখন কেউ যদি ধরেন কোনো ম্যাডামের রুমে কিংবা স্যারের রুমে গোপনে যদি কোনো কিছু রেখে দেয়, যে সালাদ চাবি দিয়ে দেয়, তাহলে তার কিছু করা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, সেটাই। তো এখনো আমরা বিল্ডিং লক করে দেন, কেউ ঢুকতে না পারলেই হলো, যা কিছু থাকবে সব আপনাদের। বিল্ডিং লক করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। একটু পরে ফোন দিন। হ্যালো। জি স্যার। স্যার এখন দেখেন, তো আমি দিলাম মিন ভ্যালু 4। আমি মিন ভ্যালু কেন 4 দিলাম, যে কোনো কারণে যদি আমার এই কাউন্টারটা রিসেট হয় তাহলে যেন ফিরে যাবে না। 4 থেকে রিসেট হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারণ আমার 1 2 3 তিনটা আছে। এখন কোশ্চিন হচ্ছে যে স্যার আপনি যদি স্টার্ট উইথ 1 ই দেন তাহলে মিন ভ্যালুর কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই। জি স্যার। ইন দ্যাট সেন্স, না স্যার যুক্তি আছে স্যার। 1 মিনিট। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে আছি। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনি সামিনের সাথে কথা বলেছেন? আপনাকে যে নাম্বারটা দিয়েছি আপনি সেখানে কথা বলেছেন?
আপনাকে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম আপনি সেই মোবাইল নাম্বারে কথা বলেছেন? আপনি আমাকে কেন ফোন দিলেন আবার এখন? আমি ইউর কম্পিউটার অপারেটর, আমি বুঝলাম না ব্যাপারটা। আপনাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, আপনি হোয়াই ইউ আর নট ফলোইং দ্যাট? ফোনে কথা বলেন তার সাথে, শি ইজ অ্যাডমিন অফিসার, সে আপনাকে ডিটেলস গাইডলাইন দিবে। আপনি আমাকে কেন ফোনে কথা বলছেন বারবারে? তার সাথে কথা বলেন, তারপরে সে আপনাকে কোনো সলিউশন না দিলে আপনি আমাকে কমপ্লেইন করবেন। ওকে? হ্যালো, জি স্যার। এখানে মিন ভ্যালুটা দেওয়া না দেওয়া আমাদের এই ক্ষেত্রে, আমাদের ডিজাইনের ক্ষেত্রে কোনো কিছু দরকার নাই। কেন দরকার নেই? কারণ আমরা অর্ডার আইডিটাকে প্রাইমারি কি করছি, ঠিক আছে? আমরা কখনোই ব্যাক করব না। জি স্যার, জি স্যার। সো আমরা অ্যাকচুয়ালি এটা জাস্ট একটা সেন্টেন্স, আমি সেন্টেন্স 1 দিয়ে রাখলাম। আচ্ছা, ফরম্যাট কেন এই মিন ভ্যালুতে সে কখনো ব্যাক করবে না? কারণ আমি ম্যাক্সিমাম ভ্যালু দিব না। আমি এই ডাটাবেস যতদিন রান করবে আমি ততদিনই ইনক্রিমেন্ট করতে থাকবো। কারণটা হচ্ছে যদি সে ব্যাক করে তাহলে আমার ক্ষেত্রে প্রবলেম যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে আমার অর্ডার আইডিটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমার এখানে ডিজাইনটা কি ডুপ্লিকেট করার ডিজাইন? না। ডুপ্লিকেট করার ডিজাইন না। তাহলে আমাদের মিন ভ্যালু একটা দিয়ে রাখতে হবে, সেটা আমরা দিয়ে রাখলাম যে মিনিমাম অর্ডার আইডি 1। সো আমরা ম্যাক্স ভ্যালু আমি লিখলাম না, কারণ আমাদের এই ডিজাইনে ম্যাক্স কনসেপ্ট নাই। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? কখন থেকে অফ আছে স্ক্রিন শেয়ার? আচ্ছা, স্ক্রিন শেয়ার কখন থেকে অফ আছে? স্যার 10 স্যার মিনিট হবে। কল আসছিল তখন থেকে। হ্যাঁ, কল যখন আসে তখন থেকে। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে আমরা ম্যাক্স ভ্যালু দিব না। আপনাদের বুঝতে সমস্যা হলে আমি ম্যাক্স ভ্যালু লিখি, কিন্তু ম্যাক্স ভ্যালু দিব না এই জন্য যে যেহেতু আমাদের অর্ডার আইডিটা প্রাইমারি কি, ম্যাক্স ভ্যালু দিলে যেটা হবে ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করার পরে সে আবার ব্যাক করবে। যখন ব্যাক করে স্টার্ট করবে আপনাকে না বলেই, তখন আপনি একটা বিপদে পড়বেন, সেটা হচ্ছে যে আপনার ইউজাররা কাজ করতে পারবে না। বলবে যে ইউ ভায়োলেটেড দ্য কনস্ট্যান্ট, মানে প্রাইমারি কি এটা তো নিয়ম স্যার নীতি একটা ভেঙে প্রাইমারি ফেলছে। কি। হ্যাঁ, এই জন্য আমরা স্যার ওটা ম্যাক্সিমাম একটা ভ্যালু দিব না। লিমিটের মধ্যে থাকে। হ্যাঁ, যেহেতু মিন ভ্যালু ইজ এ কম্পালসারি কনসেপ্ট, মানে সেন্টেক্সের একটা পার্ট, সো এই জন্য আমরা এটা দিলাম, এটা কম্পালসারি সেন্টেক্স আর কি। আচ্ছা, স্টার্ট উইথ, এটা স্টার্টের পরে একটা অবশ্যই স্পেস থাকবে, স্টার্ট উইথ। আমাদের এখানে 1 2 3 আগে থেকে আছে, এই জন্য আমি এটা 4 থেকে দিলাম, স্টার্ট উইথ 4। ওকে, কারণটা হচ্ছে আমার এখানে 1 2 3 এই তিনটা অর্ডার আইডি আগে থেকে আছে, আমরা উপরে দেখতে পাচ্ছি 1 2 3 আছে। যেহেতু এটা প্রাইমারি কি, আমি একই সিকোয়েন্স আরেকবার দিতে পারবো না। জাস্ট এটা বোঝানোর জন্য যে স্টার্ট উইথ 1 থেকেই যে আমি দিতে বাধ্য তা না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য। যেহেতু আমার আগেই তিনটা অর্ডার করা আছে, সো এখন থেকে সে 4 থেকে স্টার্ট হবে। ইনক্রিমেন্ট বাই 1 আমি দিতে পারি, 1 অথবা 2, আমাদের বেটার হচ্ছে 1 দেওয়া। এখানে ক্যাশ 20 দিতে পারি, মানে সর্বোচ্চ সে 20 সিকোয়েন্স জেনারেট করার জন্য মেমোরি রিজার্ভ রাখবে। অথবা আমি নো ক্যাশ দিতে পারি, আমার কোনো মেমোরি রিজার্ভ করার দরকার নেই, কপালে যা আছে তাই হবে। ম্যাক্সিমাম ফল্ট কি হতে পারে? আপনি একটু কম ফ্যাসিলিটি পেতে পারেন, আপনার অর্ডার জেনারেট করার সময় একটু টাইম লাগতে পারে, খুব কম সময় টাইম লাগবে, এত কম টাইম লাগবে যে এটা একটা 1 সেকেন্ডের মানে 1000 ভাগের 1 ভাগ সময় লাগবে। তো সেটা বুঝতে পারার কথা না, একদম অনেক হেভি ডিউটি সিস্টেমে বুঝতে পারার কথা, যেগুলো অনেক রাফ অ্যান্ড টাফ সিস্টেম। যেমন ধরেন স্টক এক্সচেঞ্জের ডাটাবেস, ইন্টারমিডিয়েট ম্যাট্রিকের রেজাল্ট দেয়, যখন রেজাল্ট দেয় তখন 1 ঘন্টা পরে আর রেজাল্ট দেখা যায় না, সিস্টেম হ্যাং হয়ে থাকে, তাই না? জি স্যার। এই ধরনের ক্ষেত্রে আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারেন যে কোনটা। দেখেন, ডিজাইনাররা কিংবা ডাটাবেস ইঞ্জিনিয়াররা সামান্য বাংলাদেশের 10 লাখ স্টুডেন্ট এক্সাম দেয়, সে 10 লাখ স্টুডেন্টের রেজাল্ট 1 ঘন্টার উপরে দেখাতে পারে না, তাদের সিস্টেম ওভারফ্লো হয়। 10 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিলে এমনই হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা কিন্তু একটা আপনাদের মানে থিম, যে একটা রেজাল্ট দেখাতে পারে না, তাহলে কি ডাটা এতটাই রিস্কি? অ্যাকচুয়ালি ডাটা খুবই রিস্কি একটা জিনিস, কারণ ডাটা প্রচন্ড একটা ভারী জিনিস। যখন কোনো সার্ভারে কিংবা কম্পিউটারে থাকে, আপনাকে সে ডাটা ম্যানেজমেন্ট করতে গেলে ওইখানকার রিসোর্স, ইন্টারনেট, কম্পিউটার ক্যাপাসিটি একটা সময় যে আপনাকে সবকিছু চিন্তা করতে হবে।
এখন চিন্তা করতে হচ্ছে না, কারণ ইউ আর দ্য বেসিক লেভেল প্রোগ্রামার, কিন্তু ফাইনালি একটা সময় চিন্তা করতে হবে। সো আমরা এখানে ক্যাশ 20 দেওয়া মানে সে আপনি মেমোরিতে 20 মেমোরি রিজার্ভ করে রেখেছেন আগে, কারণ আপনি জানেন যে এটার প্রায়োরিটি সবার আগে। তো আমরা এটা একটা গুড প্র্যাকটিস, আমরা লিখি কমান্ডটা, সমস্যা নাই। 20 অথবা 10 আমি যাই হোক লিখলাম। হ্যাঁ সাবিনা ক্লাস নিচ্ছি। আমরা ক্যাশ 10 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে mean value 1 start with 4 increment by 1 cash 10, ওকে আমি এন্টার দিলাম। তাহলে সিকোয়েন্সটা ক্রিয়েটেড হয়ে গেল। এই সিকোয়েন্সটা কোথায় ক্রিয়েট হলো? এই কম্পিউটারে ক্রিয়েট হলো, সার্ভারে ক্রিয়েট হলো, কোনো টেবিলের উপরে কিন্তু ক্রিয়েট হয়নি। এখন এই সিকোয়েন্সটার নাম কি? অর্ডার সিকোয়েন্স। এখন হাউ টু ইউজ ইট, যখন প্রোগ্রামাররা ইন্টারফেস ডিজাইন করবে কিংবা ডাটা ইনসার্ট করবে, তখন একটা ফিল্ড অটোমেটিক্যালি পাঠিয়ে দিবে, তাহলে কাজটা হয়ে যাবে। যেমন আমরা যখন এই অর্ডার টেবিলে ডাটা ইনসার্ট করব, আমরা সিকোয়েন্স লিখব এরকম, ইনসার্ট ইনটু অর্ডারস, ওকে। তো আমরা বেসিক্যালি ভ্যালুজ দিয়ে স্টার্ট যদি করি, ভ্যালুজ, তাহলে আপডেটেড বাই আপডেটেড ডেট, এগুলো কি আমাদের দরকার আছে? দরকার তো নাই, তাই না? তাহলে আমরা ফিক্সড করে দিই কলাম। আমাদের কলাম আছে অর্ডার আইডি, এটাতে আমরা ডাটা ইনসার্ট করব ম্যানুয়ালি। অর্ডার ডেট, এটাতে আমরা ম্যানুয়ালি ইনসার্ট করব। অর্ডার কোয়ান্টিটি, এটাতে আমরা ম্যানুয়ালি ইনসার্ট করব। ইউনিট প্রাইস, এটাতে আমরা ম্যানুয়ালি করব। ওকে, টোটাল কস্ট তো ট্রিগার দিয়ে হবে, তাই না? আমরা এটা করে ফেলেছি। ওকে, তাহলে এই চারটা ফিল্ডে আমরা ডাটা ইনসার্ট করব। এই কথাটা কেউ বুঝতে পারছেন তো? ট্রিগার দেবে, কারণ আমরা আগের ক্লাসে ট্রিগার বানিয়ে রাখছি। জি স্যার। বিফোর স্যার ইনসার্ট এটা অটোমেটিক স্যার টোটাল কস্টটা স্যার হবে। কাউন্ট করে নেবে। এখন কোশ্চেন হচ্ছে অর্ডার আইডিটা কিন্তু সিকোয়েন্স থেকে হবে, সো আমি মনে রাখার চেষ্টা করব না। তাহলে আমরা সিকোয়েন্সের ব্যবহারটা কিভাবে করব আমরা টিউটোরিয়ালটা এখানে দেখে নেই। সো সিকোয়েন্সের নাম, এটা একটা অবজেক্ট। আমরা জানি যে অবজেক্টের কোনো মেথড ইউজ করতে গেলে ডট চিহ্ন দিতে হয় প্রোগ্রামিং এর নিয়ম অনুযায়ী। সো মেথডের নাম ডট নেক্সট ভ্যাল, তাহলে বোঝা যাচ্ছে নেক্সট ভ্যাল, প্রিভিয়াস ভ্যালু, নেক্সট আফটার নেক্সট ভ্যাল, অনেক কিছুই এখানে থাকতে পারে। আচ্ছা, এতটুকু আমাদের জন্য যথেষ্ট বোঝার জন্য। সো আমরা যদি এখন কোডে ব্যাক করি, তাহলে আমরা লিখব আমাদের সিকোয়েন্সের নাম অর্ডার সাপ্লায়ার সিকোয়েন্স না, ওটা তো আমি জাস্ট ডেমো রাখছি, ওটা জাস্ট আচ্ছা, দেখার জন্য, ওটা আমরা কোনো কাজে লাগাবো না। অর্ডার সিকোয়েন্স ডট নেক্সট ভ্যাল, এর মানে হচ্ছে কি ভ্যালু আছে আমি জানি না, একমাত্র সার্ভারের দায়িত্ব মনে রাখার, সে মনে রাখবে সারা জীবন। আমি মানে স্যার নেক্সট ভ্যালুটা স্যার আমরা ইনসার্ট করব, জাস্ট এই ভ্যালুটা আমরা ইনসার্ট করব। সো আমরা বললাম তুমি অটোমেটিক্যালি আমাকে দিয়ে দাও। এখন সিকোয়েন্স হচ্ছে একটা লাইভ অবজেক্ট, যে ডাটা সার্ভারে থাকবে, সার্ভার নিজে থেকেই এটা মনে রাখবে, সার্ভারের গোপন ডাটাবেজে ভ্যালুটা রাখবে, আপনাকে শুধু কল করার সে অধিকার দেবে, আপনি কল করবেন সে আপনাকে দিবে। এখন এটা যদি আপনি এভাবে বিল্ট ইন না করতে চান, প্রোগ্রামিং করেও এই সিকোয়েন্স তৈরি করা যায়। কিভাবে? একটা টেবিলে আপনি একটা ভ্যালু রাখলেন, আপনি ওখানে একটা ট্রিগার তৈরি করে দিলেন, অটোমেটিক্যালি সেই ট্রিগার 1 1 করে ইনক্রিমেন্ট করবে এবং সেই ভ্যালুটা আপনাকে এখানে পাঠাবে। যখন সিকোয়েন্স ছিল না ওরাকল 8i এর আগে, তখন মানুষ প্রোগ্রামিং করে এই কাজটা করতো। এটা একটা বাড়তি সুবিধা আপনাকে এটা দিয়েছে। যারা সি সি প্লাস প্লাস কিংবা জাভাতে ফাইল প্রোগ্রামিং করে, তারা কি সিরিয়াল নাম্বার তৈরি করে না? করে। তারাও প্রোগ্রামেটিক্যালি সিরিয়াল নাম্বার তৈরি করে। তো অর্ডার ডট নেক্সট ভ্যাল ডট কমা অর্ডার ডেট আমি দিলাম হচ্ছে আজকের ডেট 10 অক্টোবর 2020। এরপরে অর্ডার কোয়ান্টিটি দিলাম 5, এরপরে ইউনিট প্রাইস দিলাম ফর এক্সাম্পল 10, ওকে, সেমিকোলন, এন্টার, ওয়ান রো ক্রিয়েটেড।
এখন আমরা জানি যে আগের অর্ডার ছিল 3টা, সো এখন হয়ে যাবে 4টা। তো সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস where order ID equal to 4. সো আমাদের এটা ক্রিয়েট হয়েছে কিভাবে? অর্ডার আইডি 4, এটা হচ্ছে ক্রিয়েটেড ডেট, এটা ক্রিয়েটেড ইউজার, এটা হচ্ছে অর্ডার ডেট, ও সরি এটা অর্ডার ডেট না, এটা হচ্ছে ক্রিয়েটেড বাই ক্রিয়েটেড ইউজার, এটা হচ্ছে অর্ডার আইডি, এটা হচ্ছে অর্ডার ডেট, এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে ইউনিট প্রাইস, এটা ট্রিগার অটোমেটিক্যালি গুণ করে 50 দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আমাদের ট্রিগারটাও এখানে ফায়ার হয়েছে অটোমেটিক্যালি, এবং এখানে আরেকটা কাজ হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ট্রিগারটাও অটোমেটিক্যালি ফায়ার হয়েছে এবং আমাদের সিকোয়েন্সটাও অটোমেটিক্যালি ফায়ার হয়েছে। আমাদের আগে ছিল 1 2 3, এবার হয়েছে 4। ঠিক একইভাবে আমি যদি আবারও যদি ইনসার্ট করতে চাই, ইনসার্ট ইনটু অর্ডারস, তারপরে আমি যদি ফিল্ডের নামগুলো লিখি, ভ্যালুজ লিখি, তারপরে এটা লিখি, দেখেন এটা একটু ডেটা চেঞ্জ করে দিলাম, ইন্টার, সিলেক্ট অর্ডার আইডি ফ্রম অর্ডারস, দেখেন অটোমেটিক্যালি সিকোয়েন্স ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তার মানে ভবিষ্যতে আমার আর কখনোই মনে রাখার প্রয়োজন নাই। তাহলে কিন্তু এইভাবে যখন আমরা ইউটিলিটি গুলো এবং ডিজাইন গুলোকে সুন্দর করতে থাকবো, তাহলে আপনার সিস্টেম যতই বড় হোক না কেন, আপনার কিন্তু কোনো টেনশন নাই। এখন আমি যদি এটা ট্রান্সক্রিপ্টের সিরিয়াল বসায় দিতাম কোন একটা স্টুডেন্টের ট্রান্সক্রিপ্ট প্রিন্ট করার সময়, তাহলে সে যদি ইউনিভার্সিটি থেকে এসে বলতো এই ট্রান্সক্রিপ্টটা আমার, আমি যদি ওই সিকোয়েন্স নাম্বার দিয়ে সার্চ দিতাম, তাহলে কি আমি বের করতে পারতাম না যে ট্রান্সক্রিপ্টটা আমাদের দেওয়া? ঠিক একইভাবে এটাকে যদি আমি এখন অন্য একটা টেবিলে ফরেন কি করে ফেলি, হোয়াট ইজ দ্য প্রবলেম? নো প্রবলেম, কারণ আমার অর্ডার আইডিটা অলরেডি কিন্তু প্রাইমারি কি আছে। সো আমি কিন্তু ইজিলি এটাকে অন্য টেবিলে ফরেন কি করতে পারতেছি। তার মানে সিকোয়েন্স দ্বারা তৈরি করা নাম্বার অন্য একটি টেবিলের ফরেন কি হয়ে যাচ্ছে। মানে প্রাইমারি কি ইচ্ছা করলে সিকোয়েন্স দিয়ে তৈরি করলে আমি নিজেও জানতে পারবো না যে এই রেকর্ডের লিডার কে, এই রেকর্ডের লিডার কে। অটোমেটিক্যালি সেটা অন্য জায়গাও ব্যবহার হবে। সো একটা লেভেলে যাওয়ার পরে কিন্তু এই ডাটার কিন্তু যখন ফার্স্ট নরমাল ফর্মে ডাটা চিনা যায়, সেকেন্ড কিংবা থার্ড নরমাল ফর্মে যায়, ডাটা কিন্তু অটোমেটিক্যালি সিকিউরড হয়ে যায়। এবং ডাটাগুলো কোথায় থেকে আসছে বোঝার কোনো উপায় থাকে না, যদি ডিজাইনার সেভাবে ডাটাবেসটা ডিজাইন করে। একটা সময় ডাটাবেস বড় হয়ে গেলে ডাটাবেস ডিজাইনের যে পেপারসটা আছে, হার্ড কপিটা আছে, সে হার্ড কপিটাও লাগে। হার্ড কপিটা না হলে এটা বের করা খুব কঠিন হয়ে যায় যে ডাটাবেসটা ভ্যালুগুলো কিভাবে ফ্লো হয়েছে, ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে হয়। আচ্ছা, তাহলে আমরা সিকোয়েন্সটাকে কিছুটা কন্ট্রোল করতে পারছি আমার ধারণা। ওকে, সিকোয়েন্স এগুলো বাদ বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। লাস্ট ভ্যালু লিখবো কিনা, ম্যাক্স ভ্যালু লিখবো কিনা পরিস্থিতি বলে দিবে আমাদেরকে। ওকে, এখন আসেন আমি দেখতেছি আমাদের ইম্পর্টেন্ট কি আছে। স্যার এখানে টোটাল স্যার 70 আর 74টা স্যার পিডিএফ আছে। এখন স্যার সব কয়টাই কি আমাদের প্রয়োজন না স্যার? জাস্ট একটা অপ্রয়োজন নাই, মানে স্যার সবকটাই কি আমরা মানে সিরিয়ালি স্যার সবগুলো দেখা শুরু করব? হ্যাঁ, সবগুলো দেখা শুরু করবেন। আমরা তো অলরেডি সবগুলো পড়ে ফেলছি, আমরা যেটা বাকি আছে সেটা দেখতেছি। ওকে স্যার, যে তাকিয়ে দেখেন আমরা কোনটা পড়িনি, শুধু ফাংশন আর প্রসিজার এগুলো পড়িনি। ঠিক আছে, আর কিছু কিছু জায়গা আছে, যেমন ধরেন ফরেন কির 5টা আছে, 5টা আলাদা আলাদা পড়লেও আপনি হবে, একটা পড়লেও হবে। অ্যাকচুয়ালি আমরা যখন ক্লাস নিয়েছি তখন একটা ওপেন করে ক্লাস নিয়েছি, কিন্তু আপনি নিজের উপকারের জন্য আপনি তো সবগুলোই পড়বেন।
আচ্ছা, আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নেক্সট ক্লাসের জন্য ইম্পর্টেন্ট আছে, বাট আমি করিনি, এরকম কিছু আছে কিনা। PL/SQL উইথ এক্সেপশন, এটা ইম্পর্টেন্ট। ওকে, তারপরে প্রসিজার ফাংশনটা একটু দেখি। সাবকোয়েরি সাবকোয়েরি তো হেভি, মানে ডিফিকাল্ট, একটু পাকা করে ওটাতে যাব। আপাতত শুধু আমরা বুঝে রাখছি যে সাবকোয়েরি কি জিনিস। আচ্ছা সাবকোয়েরি আসবে যখন প্রবলেম সলভিং লেভেলে, প্রোগ্রামিং লেভেলে। আচ্ছা দেখেন তো এখানে ফাংশন কোথায় আছে, প্রসিজার। স্যার উপরের দিকে তো এই যে স্যার ফাংশন। ওকে, আচ্ছা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখার চেষ্টা করব, ফাংশনের ব্যবহারটা। এটা একটু প্রাথমিক দৃষ্টিতে একটু প্রথমবার আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। আমরা এটা কি ব্রেকের পরে শুরু করবো নাকি? এটা মানে বেটার হবে। জি স্যার। আমরা মানে Okay, একটা sir. আমরা একটা ব্রেক নেই, টি ব্রেক নেই, ঠিক আছে? একটু টিফিন খেয়ে নেই, হ্যাঁ? আচ্ছা স্যার। কারণ এটার সাইজটা দেখলাম তো, কারণ এটা পড়াতে গেলে এখন আমার আপনাদেরকে কার্সার বুঝাইতে হবে, ঠিক আছে? তাহলে কার্সার এবং ফাংশন একসাথে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ আজকে। তাহলে থাকে আমাদের স্টোর প্রসিজার। স্টোর প্রসিজার ফাংশন বুঝলে স্টোর প্রসিজার হচ্ছে ডাল ভাত হয়ে যাবে আপনাদের জন্য। তাহলে আমরা একটা ব্রেকের পরে একটা এক্সাম্পলের সাথে এটা করি, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এটা বেটার হবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা।